বন্ধুরা, আমার সংগ্রামী শুভেচ্ছা জানবেন, আপনাদের সকলের প্রতি ভালোবাসা। দেখুন, আমি একটু বিব্রত বোধ করি যে সবসময় যখন আপনাদেরকে কথা বলি, আমি সবসময় আমাদের যে চ্যালেঞ্জগুলো, আমাদের যে বিপদের জায়গাগুলো, ওটা বেশি বলি। এবং ওটাই আসলে আমার কাজ, ধরিয়ে দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন আমাদের কি করতে হবে। তো এবারও আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা যেসব সংকটের মধ্যে আছি, সেই সংকটের চরিত্রটা কোথায় এবং কীভাবে এটা আমরা সমাধান করব, এবং সমাধান করবার ক্ষেত্রে আমরা কি করে সকলে মিলে একটা উদ্যোগ নেব সমাধান করাটার ক্ষেত্রে। কোনো বিশেষ ব্যক্তি, বিশেষ গোষ্ঠী, এটা না, জনগণ শব্দটা হচ্ছে জনগণ। জনগণ কি করে এই ধরনের পরিস্থিতিতে, একটা গণঅভ্যুত্থানের পরে একটা পরিস্থিতিতে সে তার নতুন যেই স্বপ্ন, তার এই স্বপ্নকে সে কী করে বাস্তবায়ন করে, তার যে নতুনভাবে তার রাষ্ট্র গঠনের যে চিন্তা এবং স্বপ্ন, এটা সে কী করে সে বাস্তবায়িত করে, এবং পাশাপাশি তার সরকার বা তার প্রশাসন এটাকে পরিচালনার জন্য সে কী ধরনের সংস্কার করে। এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ, যাতে আমরা খুব ঠান্ডা মাথায় আমরা যেন এটা বুঝতে পারি। আমি খুব আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা যখন আমার কথা শুনবেন, আমি আস্তে আস্তে বলার চেষ্টা করি, কিন্তু অনেক সময় অনেকগুলো ধারণা অনেক গভীর এবং কঠিন, আপাতদৃষ্টিতে খুব সহজ মনে হয়, আসলে কিন্তু খুব সহজ নয়। যদি ধারণাগুলো যদি আমি ধরতে না পারি, পার্থক্য করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণে কিন্তু মারাত্মক ভুল হবে, এবং আমরা জনগণ হিসেবে আমরা ভুল জায়গায় চলে যাব। এবং আমাদের সমস্ত চেষ্টা, আমাদের এই আত্মত্যাগ, আমরা যে এই যে জীবনদান, আমাদের শহীদরা যে তাদের জীবন দান করেছেন আগামী একটা ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, এটা কিন্তু ব্যর্থ হবে। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি যে কথাগুলো বলি আপনি একটু ভাববেন, যে শব্দগুলোর উপর আমি জোর দেবো সে শব্দগুলোর উপর বারবার ভাববেন। যেমন ধরুন, আমি শুরুতে এভাবে কথা বলি এবং বলেছি আপনাকে বারবারই, যে রাষ্ট্র এবং সরকার এক না। অধিকাংশ ক্ষেত্রে 99.9% ক্ষেত্রে আপনি দেখবেন জনগণ কিন্তু এই পার্থক্য কিন্তু আসলে বোঝে না। বোঝে না কেন? কারণ আমরা তো একটা কলোনিয়াল একটা শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে এসেছি। আমরা যখন ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলাম, আমরা কিন্তু নতুন রাষ্ট্র গঠন করি নাই, এটা ভুলে যাবেন না। আমরা কিন্তু নতুন রাষ্ট্র গঠন করি নাই, আমরা ওই ব্রিটিশদের আইনগুলোই আমরা কিন্তু অনুসরণ করছি। সে ব্রিটিশদের আইন কখন ধরা পড়ে? যখন আমাদের পুলিশদের যে কর্মকাণ্ড তাদের মধ্যে ধরা পড়ে। পুলিশ প্রশাসন, পুলিশ এখন যেভাবে তাদেরকে আমরা পুলিশ বলি, এটার মধ্যে ধরা পড়ে। সেনাবাহিনী বলতে আমরা যেটা বুঝি, এটার মধ্যে হলে সব ধরা পড়ে। সবই কিন্তু কলোনিয়াল আইডিয়া। মানে একটা দেশের জনগণকে একটা ঔপনিবেশিক শক্তি দমন করবার জন্যে, ঔপনিবেশিক শক্তির পক্ষে দমন করবার জন্য যে সকল প্রতিষ্ঠান তৈরি করে, সেই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, কারাগার, বিচার ব্যবস্থা, আইন। এই সবই কিন্তু ওই কলোনিয়াল ঔপনিবেশিক শক্তিরই ধারাবাহিকতা। দেখছেন কথাটা কি? মানে আমরা এখন কি মোকাবেলা করছি? আমরা মোকাবেলা করছি যে বিপ্লবটা আমাদের পূর্বপুরুষরা 47-এ করে নাই। ব্রিটিশদের সঙ্গে বসা দেন দরবার করে তারা এই রাষ্ট্রটা পাকিস্তান তারা বানিয়েছেন, এবং তাও কিন্তু বানিয়েছেন এমন যে পুরো ভারতকে দুভাগ করেছেন। এটা ছিল কিন্তু হিন্দুস্তান, মুঘলরা ছিলেন তার সম্রাট, বাইদিকে আনে বলতে পারেন সুলতানরা ছিলেন। দেশটাকে তারা ভাগ করেছেন দিন দরবার করে। এসে হঠাৎ করে একটা আঁচড় দিয়ে ব্রিটিশরা আমাদেরকে ভাগ করে দিয়ে, এই তুমি হলে এখানকে পুরো পাকিস্তান, এই হলো তোমার পশ্চিম বাংলা, ভাগ করে দিল আপনাকে বাংলাদেশ। আর ইতিমধ্যে হিন্দুরা, সাম্প্রদায়িক হিন্দু যারা, সীমাপ্রসাদের মতন যারা, তারাও কিন্তু মনে করলো যে যেহেতু মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, ফলে তারা মুসলমানদের সঙ্গে তারা থাকবে না। এই দেখেন, এইগুলো কিন্তু আমাদেরকে এখনও বই বেড়াতে হচ্ছে। এবং এখন আপনি বাংলাদেশে যারা সংখ্যালঘু, তাদের নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ আছে, যেগুলোকে আমাদেরকে অবশ্যই সমাধান করতে হবে। এটাতে আপনার এটা পিঠ ফিরিয়ে থাকলে কিন্তু কিছু হবে না, সমাধান কিন্তু আমাদের করতে হবে। কিন্তু সেই সমাধানের ক্ষেত্রে আপনি করতে পারছেন না, কারণ বারবারই আপনার যে ভারতীয় গণমাধ্যম যদি দেখেন, প্রোপাগান্ডা চালাচ্ছে ক্রমাগত। এখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এখানে বাড়িঘর চালিয়ে দেওয়া হচ্ছে। এবং আজকে একটা আমি ভিডিও দেখলাম, বলা হচ্ছে যে ভারতের তো বাংলাদেশকে আক্রমণের জন্য তৈরি থাকা দরকার। চিন্তা করেন পরিস্থিতি কত গভীর জায়গায় আমরা চলে গেছে। ফলে আমাদেরকে অত্যন্ত ঠান্ডা মাথায় করতে হবে। এরই মোড়ার উপর খাড়া থাকা বলে না, আমরা বন্যা পেলাম। এই যে বন্যা পেলাম, এটা একদিকে ভীষণ কঠিন আমাদের জন্য, অন্যদিনে এটা আমাদের জন্য শাপে বর হয়েছে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে মারা গেছেন, তাদের স্মৃতিকে আমরা স্মরণ করছি। কিন্তু কেন শাপে বর হয়েছে? কারণ বন্যায় আমরা আবারও আমাদের শক্তি দেখলাম, জনগণের শক্তিটা কী জিনিস।
এবং তার সঙ্গে জনগণের সঙ্গে সৈনিকদের আমরা যে মিলন দেখলাম, যে মৈত্রী দেখলাম, যেটা আমরা এর আগেও আমরা ওই 5ই অগাস্টে যখন শেখ হাসিনা পালাচ্ছে তার আগে সৈনিকের সঙ্গে জনগণের, ছাত্রদের যে একটা মৈত্রী গড়ে উঠেছিল, মৈত্রীর যে বীজ বপন হয়েছিল, এই মৈত্রীর বীজ বপনের কারণে আমরা কিন্তু আজকে এই জায়গায় এখনও পর্যন্ত বাংলাদেশকে আমরা রক্ষা করে রেখেছি। আমরা তাকে এই ফ্যাসিস্ট শক্তি তাকে আমরা উৎখাত করতে পেরেছি। ভারতের বা দিল্লির একের পর এক চক্রান্ত আমরা কিন্তু রুখে দিতে পেরেছি। কেন? কারণ আমরা জনগণ কিন্তু ঐক্যবদ্ধ। এই একতাটা কোনোভাবে ভাঙা যাবে না। সমালোচনা করবেন, এই সরকারের বহু দিক আছে, আপনার ভালো লাগবে না, অনেক ব্যক্তি আছে তাদেরকে আমরা পছন্দ করছি না, কিন্তু গণ অভ্যুত্থানের যে অর্জন, এটা যারা নষ্ট করতে চেষ্টা করবে কোনো না কোনোভাবে আকারে ইঙ্গিতে, তাদের সঙ্গে আমাদের কোনো প্রকার আপোষ চলতে পারবে না। এটা পরিষ্কার, এখানে কোনো প্রকার আপোষ হবে না। ঠিক আছে? ওকে, তাহলে এই কথা বলার পরে আমি বলবো যে কিছু কিছু জিনিস আমরা সাবধান থাকবো। আমরা খুব রোমান্টিক আবেগী হয়ে যাব না, এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। আপনি বন্যার দুর্গতদের জন্য ত্রাণের কথা যদি আপনি বলতেন, বলে বেড়াতেন, খুব আহা 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 করতেন, তাতে কিন্তু কোনো কাজ হতো না। আমরা কি করেছি? ত্রাণ নিয়ে গেছি, ট্রাক নিয়ে, ছাত্ররা, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ছুটে গেছে, সৈনিকরা ছুটে গিয়েছে, দেখছেন? আহাজারি করে নাই কেউ। এবং বিস্ময়কর, এটা আমি তো বিশ্বাস করতে পারি না যে এর আগের বন্যাতে সারা বিশ্ব নানানভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। হেন কোনো দেশ নাই আমাদেরকে বড় ধরনের ত্রাণ না দেয়। এনজিওগুলো ব্যবসা করেছে। এবার দেখেছেন এনজিওটা কোনো ব্যবসা করতে পারেনি, খুব সুবিধে করতে পারে, কারণ টাকাটা আসতো আপনার তাদের কাছে, এবং তারাই কিন্তু এই রাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় এসব কাজগুলো করতে। এখনও কিন্তু কিছু কিছু এনজিও আছে, বড় বড় এনজিও, তারা বিভিন্ন ইসলামী এনজিও বা অন্যান্য এনজিওগুলো এটা করছে। এটা কিন্তু আমাদের শক্তিকে বৃদ্ধির ক্ষেত্রে খুব যে সহায়তা করে, এটা একটা তর্কের বিষয়। কিন্তু এটা আমরা এই মুহূর্তে আমাদের জন্য খুব একটা বড় কোনো বিষয় নয়। আমরা মনে করি যে তারা অত্যন্ত আন্তরিক এবং তারা চেষ্টা করেছেন। আমরা যে অর্থে বলছি পাশ্চাত্য, যে তাদের যে অর্থায়নে যে সকল এনজিওগুলো সাধারণত এই ধরনের ডিজাস্টার, এই ধরনের বিপর্যয়ের সময় তারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠে, আমরা তাদের ভূমিকা অনেক কম দেখেছি। কিন্তু আমরা কিন্তু এই বন্যা মোকাবিলা করেছি, এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের বিষয়। এই ঐক্যটা আমাদের অত্যন্ত দরকার। কিন্তু রোমান্টিক হবো না। রোমান্টিক কীরকম? যেমন আমরা অনেক সময় বলছি, অনেকে বলছি যে হ্যাঁ এটা তো একটা বর্ষা বিপ্লব, বলি না, আরব স্প্রিংয়ের মতন, আরব বসন্ত। তো এটাও একরকম বসন্ত, কিন্তু আমাদের কিন্তু বসন্তকাল ছিল না, ছিল বর্ষাকাল। তাহলে অনেকে বলছেন এটা বর্ষা বিপ্লব। না, রোমান্টিসিজমের দরকার নেই। কেন আমি বলছি? আরব স্প্রিং কিন্তু ব্যর্থ হয়েছে এই ধরনের আবেগী রোমান্টিক চিন্তাভাবনার দ্বারা। রোমান্টিক চিন্তা দ্বারা প্রভাবিত হবেন না। ঠিক আমাদের এখানেও কিছু রোমান্টিক চিন্তাভাবনাগুলো আছে, যেমন জিজেনের বিপ্লব। আমি বলেছি এই ধরনের ধারণা, কনসেপ্টগুলো আমাদের দেশ সাধারণ মানুষের জন্য এটা ক্ষতিকর। তারা বুঝবে না আসলে তাদের অবদানটা কোথায়। মানে তারা তারা ধরে নেবে শহরের কিছু শিক্ষিত শ্রেণী, কেমন এলিট, এটা তাদের বিপ্লব, যেটা অনেকটা মিশরে আমরা দেখেছি। না, বাংলাদেশের এই ঘটনাটা ঠিক সেভাবে ঘটেনি। বাংলাদেশে নিম্ন মধ্যবিত্ত একটু তারা তাদের একই সঙ্গে সঙ্গে তাদের দেশের প্রতি একটা দরদি, একটা তরুণ ছেলেরা, এবং সঙ্গে সঙ্গে তারা আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা, দেশের বাস্তবতা, বিভিন্ন মতাদর্শের সঙ্গে দ্বন্দ্ব, বিভেদ, এগুলো তারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করে তার একটা নেতৃত্ব তারা দিয়েছে। এবং সেই নেতৃত্বের পক্ষে আপনি দেখেছেন প্রথম থেকে আমি বারবার আপনাদেরকে বলেছি, ছাত্র নেতৃত্বকে রক্ষা করতে হবে। এখন সেই নেতৃত্বের দু একজনকে আপনারা বিভিন্নভাবে সামনে আসছে, তারা কিন্তু আপনাদের সামনে বাহাবা পাবার জন্য আগ্রহ না তাদের আদর, কিন্তু আপনারা তাদের দেখছেন, তাদের কথা শুনবেন, তাদের বক্তব্য শুনবেন, আপনি দেখবেন যে এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়, যে এটা আমরা বাংলাদেশে তৈরি করতে পেরেছি। এবং আমাদের তরুণরা নতুন করে চিন্তা করতে পারে, নতুন, তারা কারো কাছে চিন্তা ধার করবে এটা দরকার নেই, তারা নতুন করে চিন্তা করতে পারে। তারা রোমান্টিসিজম আমরা বাদ দেবো। রোমান্টিসিজম হলে এই যে আমাদের মৌলিক চিন্তা, আমাদের চিন্তার যে অনন্য দিক, বিশেষ দিক, এটা আমরা হারিয়ে ফেলবো। তা আমাদের অনন্য দিকগুলো কী, এটা বুঝতে হবে। সেই অনন্য দিকের মধ্যে আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের ধর্ম, ঠিক আছে, আমাদের ইতিহাস, অনেক কিছু তার মধ্যে আমাদের দর্শন রয়েছে, আমাদের স্থানীয় লোকায়ত চিন্তাভাবনা আছে। আমাদের যে ইসলাম, সেই ইসলামের একটা লোকায়ত চরিত্র আছে, তার একটা লোকায়ত চরিত্র আছে। বাংলাদেশের ইসলামের ইতিহাস ইসলামেরও ইতিহাস, কিন্তু এটা আরবদের ইতিহাস না,
অনেকে কিন্তু এটাকে আরবদের ইতিহাস বানাতে চায় না, এটা চলবে না, এটা করবেন না। অনেকে এটা ইরানের ইতিহাস বানাতে চায়। নিঃসন্দেহে ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, নিঃসন্দেহে আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমাদের রসুল আরবের থেকে এসছেন, তার সঙ্গে সম্পর্ক, তিনি আমাদের হৃদয়ে, তিনি আমাদের স্থান করে আছেন। কিন্তু আমরা আমাদের ইতিহাস আর আরবের ইতিহাস এক না। আমরা যেভাবে ইসলাম বুঝি আর আরবরা যেভাবে ইসলাম বুঝে, মধ্যপ্রাচ্য যেভাবে ইসলাম বুঝে, এমনকি ইন্দোনেশিয়া যেভাবে ইসলাম বুঝে, কিংবা ভারতেরও বিভিন্ন স্থানে যারা ইসলাম বুঝে, তাদের মধ্যে পার্থক্য থাকবে। এটাই স্বাভাবিক, ইতিহাস এভাবেই হয়। এটা আপনি একেবারে একটা খাপে খাপে সব কিছু একরকম হতে হবে, এটাই হতে হবে না, এরকম হয় না। ফলে আমাদের ইতিহাসের যে বিশেষ চরিত্র, আমাদের ইসলামের ইতিহাসের যে বিশেষ চরিত্র, এবং তার মধ্য থেকে আমাদের যে রাজনৈতিক চিন্তা, ঠিক আছে, ধর্ম সম্পর্কে আমাদের যে চর্চা, আমাদের যে জ্ঞান, আমাদের যে পাঠ, আমাদের যে পর্যালোচনা, সেখান থেকে যে রাজনৈতিক চিন্তা তরুণদের মধ্যে আপনি দেখছেন, এই চিন্তাটা কিন্তু পাশ্চাত্যকে মোকাবেলা করে। কারণ তার একটা স্থানীয় রূপ আছে, শক্তিশালী স্থানীয় রূপ, যেটা আমাদের মাটির মধ্যে প্রথিত, এই মাটির মধ্যে আছে, ওটা ভাষার মধ্যে প্রথিত। এখন তরুণরা কী বলছে, আমাদের নতুন ভাষা তৈরি করতে হবে, ঠিক না? নতুন ভাষা তৈরি করতে মানেটা কি? নতুন রাষ্ট্র গঠন করবার জন্যে আমাদের একটা নতুন ভাষা তৈরি করতে হবে, যে ভাষায় আমরা এই যে যেটাকে বানাচ্ছি, যেটাকে তৈরি করছি, তার রূপটা ফুটে তোলা যায়। দেখছেন কত গভীর কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি তরুণদের কাছ থেকে। ফলে আমাদেরকেও সেদিকে সতর্ক থাকতে হবে। তখন এই বক্তব্যটা বলার পরে আমরা তিনটা বিষয়ে আমরা আপনাদেরকে আলোচনা করব, গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে রাষ্ট্র, বলেছি রাষ্ট্র এবং সরকার এক না। ফলে আমরা যেসব বিপর্যয়গুলো এখন দেখছি, এই বিপর্যয়গুলো রাষ্ট্রের নয়। রাষ্ট্রের বিপর্যয়টা আমরা এর আগে আলোচনা করেছি। এটাকে আমরা বলেছি কি, আমরা বলেছি একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। সেটা কিন্তু এখনও চলছে, বিপজ্জনক। রাষ্ট্র গঠনের দিক থেকে আমাদেরকে সেটা ভেবে দেখতে হবে। কারণ সংবিধানটা রাষ্ট্রের কি আইনি ভিত্তি, লিগাল, কিন্তু রাষ্ট্রের একটা পলিটিক্যাল ভিত্তি থাকতে হয়, রাষ্ট্রের একটা কালচারাল ভিত্তি থাকতে হয়, কেমন, রাষ্ট্রের একটা ভাষিক ভিত্তি থাকতে হয়। রাষ্ট্র কিন্তু মানে একটা এইভাবে খালি আইনের ব্যাপার না। এই যে আমরা সংবিধান করি, খেয়াল করছেন, কথা সংবিধান বলি, আরে রাষ্ট্র তো আইন না। রাষ্ট্রের মধ্যে আইন থাকে, রাষ্ট্র একমাত্র আইন না। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমাদের রাষ্ট্র হিসেবে, স্বাধীন জনগোষ্ঠী হিসেবে, স্বাধীন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে কী মূল্যবোধ আমরা রক্ষা করব? আমাদের একটা মূল্যবোধ থাকবে না? আমাদের একটা বিশ্বাস আছে, আমাদের চিন্তা আছে। তাহলে কী চিন্তা, কী মূল্যবোধ আমরা রক্ষা করব? এটা কিন্তু রাষ্ট্র গঠনের সঙ্গে জড়িত, ঠিক আছে? তার ভিত্তি কী হবে, তার আইনি ভিত্তি কী হবে? আমরা যখন বলি জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাই হলো সংবিধান। এটা কী লেখা আছে, কোথায় লেখা আছে? আমাদের সংবিধানে আছে। তাহলে এখানে একটা তত্ত্বগত দিকও পাচ্ছি পপুলার সভারেন্টির। সেই প্রসঙ্গে আমরা এর আগে আলোচনা করেছি, আজকে আমি আলোচনা করব না। তাহলে রাষ্ট্রের আলোচনা একটা, এখন আমরা আলোচনা করব সরকার। যদি অবিলম্বে একটা শক্তিশালী সরকার আমরা গড়ে তুলতে না পারি, এবং যেসব বিশৃঙ্খলা, যেটা সরকারের দায়িত্ব, রাষ্ট্র গঠন এক কাজ, এখন যারা সরকারে আছেন তাদের যে দায়িত্ব, এটা যদি তারা পালন করতে না পারেন, তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। তিনটি জিনিস নিয়ে আমরা আলোচনা করব। একটা, যেটা কেন বলি আইনশৃঙ্খলা পরিস্থিতি, বা ইংরেজিতে বলি পাবলিক অর্ডার। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা প্রশাসনের কাজ, সরকারের কাজ। রাষ্ট্র কিন্তু আলাদা, এই জন্য ভাগ করতে বলছি, কোনটা রাষ্ট্রের কাজ, কোনটা সরকারের কাজ। এই দুটো ভাগ করলে আমাদের কী কী কাজ আমরা করব, এটা আমরা সুন্দর করে গুছিয়ে কাজটা আমরা করতে পারবো, এবং আমাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা যা অনেকে হতাশ হয়ে যাচ্ছি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা নিঃসন্দেহে জিতবো, এটা নিশ্চিত থাকেন। কিন্তু সেটা যদি না জিতি, যদি আমরা হেরে যাই, এটার জন্য কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু দায়ী থাকবো। কারণ আমাদের চিন্তা পরিচ্ছন্ন না, চিন্তা পরিষ্কার না। ফলে এখন সবার কাজ হলো আমাদের চিন্তাটা পরিষ্কার করা। কি, রাষ্ট্র এবং সরকার এক না। এখন আমরা আলোচনা করছি যে সরকারের কাজ কী, রাষ্ট্রের কাজ কী। এটা আমরা আগে কিছু আলোচনা করেছি, সামনে আবারও আমরা আলোচনা করব। তিনটা জিনিস আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ। আমি ফিরে আসছি। একটা যেটাকে পাবলিক অর্ডার বা আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটাকে নিশ্চিত করা। দুই নম্বরটা হচ্ছে যে ফৌজদারি বিচার ব্যবস্থা। কেন লোকে ধরতেছি, আমি মামলা দিচ্ছি, সকাল বলছি এই মামলা দিচ্ছি, এই মামলাগুলো তো টিকবে না। এইভাবে তো বিশৃঙ্খলে মামলা চলতে পারে না। এবং মামলাকে যদি আমি সত্যিকারের উপরে তাকে একটা আইনগত ভিত্তি দিতে চাই, তাহলে মামলাটার একটা আইনগত দিকও বিচার করার ব্যাপার আছে। দুই নম্বর,
যাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি তাদেরকে ধরে আনা, ঠিকমতো এভিডেন্সগুলো তৈরি করা, প্রমাণাদি লাগবে না। আপনি একটা মামলা দিন, আপনার কোনো প্রমাণ নেই, তো বিচার তো হবে না, আপনাকে প্রমাণ সংগ্রহ করতে হবে। তো প্রমাণ কারা সংগ্রহ করে? প্রমাণ সংগ্রহ করে কিন্তু পুলিশ, তারা ইনভেস্টিগেট করে, বা আদালত যাদেরকে দায়িত্ব দেয় তারা সেই কাজটা করে। তারা আমাদের খেয়াল করতে হবে যে এটা কিন্তু ভেঙে পড়েছে, এটা কিন্তু ভেঙে পড়েছে নানা কারণে। আমি আসছি সেই পয়েন্টে। আর 3 নম্বর যে দিকটা আমরা আলোচনা করব সেটা হলো যে আমরা যেটাকে বলি পররাষ্ট্রনীতি, বিদেশের সঙ্গে আমাদের কী সম্পর্ক, ভূরাজনৈতিক যে পরিস্থিতি, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক কী হবে এখন দিল্লির। কারণ দিল্লি এখন শেখ হাসিনাকে এখনও ধরে রেখেছে, যিনি খুনি, এখান থেকে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যে শেখ হাসিনাকে তারা এত বছর ধরে তারা আমাদের উপরে চাপিয়ে রেখেছে। তাদের যুক্তিটা আছে, তারা বলছে যে তিনি তো আমাদের মিত্র, আমাদের তাকে ফেলে দিতে পারি না। তাহলে এই যে তাদের যে তাদের ডোমেস্টিক রাজনীতির যে ব্যাপারটা, তাদের ডোমেস্টিক রাজনীতির একটা চাপ, ডোমেস্টিক মানে তাদের আভ্যন্তরীণ ভারতের জনগণের যে চাপটা, ভারতের জনগণকে এতদিন তারা বলছে শেখ হাসিনা তাদের সবচেয়ে পরম মিত্র, আর এদের সব জামাতে, ইসলামী সন্ত্রাসী, জঙ্গিতে সব ভরে গেছে, এখানে হিন্দুরা শুধুমাত্র এখানে মারপিট, ঝগড়াবিবাদ, তাদের উপর। এবং কী বলছে ভারত? বলছে এখানে হিন্দুদের উপর মারাত্মক অত্যাচার নির্যাতন চলছে এবং তারা নাকি দল বেঁধে সব ভারতে চলে যাচ্ছে। তো ভারত থেকে আবার যারা সাংবাদিক তারা দেখাচ্ছেন তারা ভারতে যাচ্ছে, এদের মধ্যে হিন্দু খুব কম, অধিকাংশ মুসলমান, ঠিক আছে, অধিকাংশ আওয়ামী লীগের লোকজন যারা এর আগে অত্যাচার করেছে, যারা ক্রিমিনাল, এরা কিন্তু ভারতে গেছে, হ্যাঁ যাচ্ছে। তাহলে ভারতের যে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা এবং অপপ্রচার, এটাকে আমরা মোকাবেলার পথ কি? এটা হলো ভূরাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা কী করে থাকব। 2 নম্বর খেয়াল করেন, আমরা কিন্তু ধরে নিচ্ছি যে যেহেতু ডক্টর ইউনূস আছেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে। 99% লোক বাংলাদেশে এটা মনে করে, এটা ভুল ধারণা। সোশ্যাল বিজনেসে ডক্টর ইউনূস, তাঁকে তারা মাথায় তুলে নিয়ে নাচতে রাজি। কিন্তু যে ডক্টর ইউনূস বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে তিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এসছেন ক্ষমতায়, এই ইউনূসকে তারা কিন্তু পছন্দ করে না। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের স্বার্থের একটা বড় ধরনের যোগ আছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচার করছে কি, যে আসলে বাংলাদেশে একটা মিলিটারি অভ্যুত্থান হয়েছে। ফলে এই সময় আমাদেরকে ডক্টর ইউনূসের পাশে শক্তভাবে দাঁড়াতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে প্রচারণা, এই প্রচারণা আমাদেরকে ব্যর্থ করে দিতে হবে। আমরা সেই প্রসঙ্গে আসবো। তাহলে 3টে দিক আমরা দেখছি, একটা হচ্ছে পাবলিক অর্ডার বা আমরা সামাজিক শৃঙ্খলা রক্ষা করার আমাদের যে প্রশাসনিক যে দায়িত্ব, এটা আমরা কী করে পালন করব, সে পালন করবার ক্ষেত্রে জনগণের কী ভূমিকা, এটা একটা। আর এরপরে আমরা যেটা বলেছি সেটা হলো যে এরপরে আমরা যেটা বলছি সেটা হলো ফৌজদারি বিচার ব্যবস্থা গুরুত্বপূর্ণ, আর শেষ হলো ভূরাজনীতি। এই 3টে বিষয় আমরা এরপরে আলোচনাগুলোতে আমরা আলোচনা করছি আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ।